আর কয়েকটা মাত্র ফুচকা বাকি আছে। এ কটা বিক্রি হলেই ঘরে চলে যাব। এমনিতে হাড় কাঁপানো শীত, তার উপরে সন্ধ্যা হয়ে গেল, বেশিক্ষণ বাইরে থাকতে ভালো লাগে না। বম বম বলে ফুচকা বিক্রি করছো মনে হচ্ছে। হ্যাঁ, গন্ধতেই বোঝা যাচ্ছে বেশ সুস্বাদু এবং নতুন ধরনের কিছু। তাই গ্রামে কি সন্ধে হতেই লোকজন সব ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ে নাকি? কাউকে তো দেখতে পাচ্ছি না। আগে এখন শীতের দিন তো তাই আপনি ফুচকা খেতে পারেন। আমি তো ফুচকাতে পেঁয়াজ রসুন দিই না। ফুলকপির নিরামিষ ফুচকা আপনি খেতে পারেন চাইলে আর কি। মানে বাবা, আপনি কিছু কি ভাবছেন? হ্যাঁ আমাকে সবকিছু ভেবে চিন্তি করতে হয়। আবার এই সন্ধেবেলায় ফুচকা? ঠিক আছে দে। এই নিন বাবা, ফুচকা খান। আজকে তো কম ছিল তাই বেশি খাওয়াতে পারলাম না। আপনাকে টাকা পয়সার কথা ভাবতে হবে না, যখন মন করবে আবার আসবেন। বেশ বেশ উত্তম ফুচকা বানাও তুমি। বিকেলটা বেশ ভালো হয়ে গেল আমার। তবে তোদের গ্রামের লোকেরা বেশ মনে হয় ভীতু। যাই হোক, চলি কেমন? মনে রাখবি আমার নাম শশী ভট্টাচার্য। মানে কি বললেন? যদি মানে কোনো কথা নয়, আমি কোনো কথা দুবার বলি না। আর প্রয়োজন ছাড়া বেশি কথা বলা পছন্দ করি না। চললাম, তুমিও ঘরে চলে যাও। এ শীতের সন্ধ্যায় বেশিক্ষণ বাইরে থেকো না। কখন কোথা থেকে কি বিপদ হয়ে যায় কেউ বলতে পারে না। ফুচকা খেয়ে গেল, টাকা পয়সার কথা বললো না। সে নয় ঠিক আছে, সাধু মানুষ, কিন্তু এসেছে কোথা থেকে লোকটা? এদিকে তো কোনোদিন দেখিনি। তাছাড়া কেমন যেন একটু সন্দেহজনক লাগলো। যাই হোক, শীত পড়ে যাচ্ছে, আমার ফুচকা শেষ হয়ে গেছে। বাড়ি যাই, পরে ভাবা যাবে ব্যাপারটা নিয়ে। বাবা, আমি এসে গেছি। মাধুরী, তুই হঠাৎ চলে এলি যে? কোনো খবর দিলি না তো। কেন, আমার আশায় কি তুমি খুশি হওনি? তুই আসবি আর আমি খুশি হব না, এমনটা কি হতে পারে মা? তবে এমন হঠাৎ করে তো তুই আসিস না, তাই ভাবছি। এত খরচা করে শহরে পড়তে পাঠিয়েছি, তোর পড়াশোনা সব ঠিকঠাক চলছে তো? শহরে পড়াশোনা আমার হয়ে গেছে, তোমাকে বলা হয়নি। এখন থেকে আমি এখানেই থাকবো। হুট করে তোর পড়াশোনা হয়ে গেল? আমি তো জানতাম তোর এখনো 1 বছর বাকি আছে। তুমি তো গ্রামে থাকো গ্রামের লোকদের নিয়ে, সারা জীবন মজুরদের জমিতে খাটিয়ে পয়সা কামিয়েছো। তুমি কিভাবে বুঝবে পড়াশোনার মর্ম? আমি চলে এসেছি মানে ধরো আমার পড়াশোনা শেষ হয়ে গেছে। আর তাছাড়া আমার এখন থেকে এখানে থাকা খুবই জরুরি। দেখ, আমি যতই গ্রাম্য হই, তবে বিনয় ব্যানার্জির নামে এ তল্লাটের লোক এক কথায় এই বংশকে চেনে। তুইও এ বংশের মেয়ে, আমাকে এত মূর্খ ভাবিস না। এখানে থেকে তুই কি করবি শুনি? পড়াশোনা করে আমি শিখেছি গ্রাম থেকে কিভাবে পয়সা রোজগার করা যায়। আর তোমার এত আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না। আমার পিছনে পয়সা খরচা করা তোমার দায়িত্ব ছিল, করেছো। এবার রোজগার করে তোমাকে দেওয়ার দায়িত্ব আমার। আর তাছাড়া এই বাড়িতে আমারও অধিকার আছে। আমি কোথায় থাকবো সেটা আমার ব্যাপার। সরে যাও। হঠাৎ করে মেয়েটার হলো কি? এরকম সন্দেহজনক ব্যবহার করছে কেন? আগে তো এরকম করতো না, মানুষকে সম্মান দিয়ে কথা বলতো। আর এখন নিজের বাবার সাথে। তাছাড়া এখানে থেকে কি পয়সা রোজগার করবে যে পদ্ধতি আমি জানি না। ব্যাপারটা একটু তলিয়ে ভাবতে হবে তো। কি হয়েছে বলো তো তোমার? কাল বিকেল থেকেই দেখছি তোমার মনটা যেন এক জায়গায় নেই। কই কিছু না তো। না বললেই হবে, দেখেই তো বুঝতে পারছি চিন্তায় আছো। তাছাড়া এত বছরে তো আমার থেকে কোনো কিছু তুমি লুকোওনি। আজ হঠাৎ কি হলো? একটা অদ্ভুত লোক, বুঝলে? অদ্ভুত লোক মানে? একটা সাধু বাবা এসেছে গ্রামে, কোথা থেকে কে জানে। গ্রামে গঞ্জে সাধু বাবা আসবে, এটা আবার নতুন কি? তাছাড়া আমাদের গ্রামে কি আগে কোনো সাধু বাবা আসেনি? এসেছে, কিন্তু এই লোকটা ঠিক তেমন নয়। মানে? কেমন যেন একটা অদ্ভুত জামা কাপড়, সন্দেহজনক কথাবার্তা। সন্দেহজনক? কি রকম? কিরকম যেন কথা বলছিল। আমাদের গ্রামের লোকজনেরা ভীতু। তারপর আরো কত কি। সব থেকে বড় ব্যাপার, আমার থেকে ফুচকাগুলো খেয়েই যেন পালিয়ে গেল। আমি কিছু কথা বলতে চাইছিলাম, কিন্তু কোনো উত্তর দিল না। আরে ধুর,
তুমি সাধু বাবার কথা ভাবতে ভাবতে এদিকে ফুসকা বাজায় মন দিচ্ছ না। ওদিকে তো বিনয় বাবুর মেয়ে এসেছে হঠাৎ। বিনয় বাবুর মেয়ে মানে মাধুরী? সে শহরে গিয়েছিল পড়াশোনা শিখতে। হ্যাঁ গো, আজ সকালে হঠাৎ করে চলে এসেছে গ্রামে। যতদূর শুনলাম এখানেই থাকবে নাকি। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না, কেমন যেন হিসেব মিলছে না, বুঝলে? ঠিক আছে, তোমাকে অত হিসাব মেলাতে হবে না। তাড়াতাড়ি নিজের কাজ মেটাও, না হলে দেরি হয়ে যাবে। ওসব বড় লোকদের ব্যাপার নিয়ে ভাবলে চলবে না। আমরা যে গরিব, সেই গরিবই রয়ে যাব সারা জীবন। মাধুরী, ও মাধুরী, শুনছো? হ্যাঁ, কি হয়েছে? আরে, শহর থেকে ফিরে একেবারে চিনতেই পারছো না তো? চীনে কোনো কাজ আছে কি? তার মানে তুমি তো আগে আমাকে কাকিমা কাকিমা করে কত ভালোবাসতে। বরং তোমরা বড় লোক বলে আমি কথা বলতে ভয় পেতাম, তাই তুমি আমার কাছে এসে আমার সাথে গল্প করতে। ননসেন্স! যত সব গেও ছোট লোকদের দল। কি বলছো কি তুমি? শহর থেকে দুপাতা বই পড়ে এসেছো বলে গ্রামের মা পিসিদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা হারিয়ে ফেলেছো নাকি? শিক্ষা হারিয়ে নিয়ে বড় নতুন শিক্ষা পেয়েছি। উচ্চশিক্ষিত মানুষদের নিচু তলার লোকেদের থেকে দূরে থাকতে হয়, না হলে ছোট লোকদের সংস্পর্শে এসে আমরাও ছোট লোক হয়ে যাব। তুমি যে এমন বদমাশ হয়ে এসেছো জানতাম না। এতদিন তোমার বাবা গ্রাম থেকে এত পয়সা রোজগার করেছে, কিন্তু কোনোদিনও তোমার মতো খারাপ ব্যবহার করেনি কারোর সাথে। তুমি যে এমনটা করবে কোনোদিনও কল্পনাও করতে পারিনি। যদি কল্পনা করতে, কি করতে? কোনো কিছু করার ক্ষমতা আছে তোমাদের? হয়তো তোমার মতো শহরের পড়াশোনা করার গর্ব নেই, অথবা টাকা পয়সা নেই, তবুও মান সম্মান আছে। আর সেই মান সম্মান রক্ষা করার সাথেই তোমার সাথে কথা বলতাম না। তাহলে এখনো কথা বলো না। তুমি আমার সাথে কথা না বললে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। যত সব ছোট লোক ভিখিরির দল এসে জুটেছে, নিজেদের পরিষ্কার কাপড় চোপড় পরতে পারে না। নোংরা ছোট লোকের জাত, ছি! কি হয়েছে? তোমার এরকম চুপচাপ লাগছে কেন মালতী? তুমি ঠিকই বলেছিলে, গন্ডগোল কিছু একটা আছে ভিতরে। তার মানে? চেনা মানুষগুলো কেমন যেন অচেনা হয়ে যাচ্ছে। কেন, তোমাকে আবার কেউ কিছু বলেছে নাকি? মধুরিমা এতদিন পরে গ্রামে এসেছে। আমি কত শখ করে ওর সাথে গল্প করতে গেলাম, কিন্তু আমাকে কি অপমানটাই না করলো। ও তো এমন ব্যবহার করার মেয়ে ছিল না কোনোদিনও। তাহলে? কেন, কি বলেছে সে? বলল আমরা নাকি ছোট জাতের নোংরা লোক, আমাদের সাথে কথা বলতে ওদের রুচিতে বাধে। তাছাড়া আরো অনেক খারাপ খারাপ কথা বলেছে। আমার খুব খারাপ লেগেছে গো। না গো, আমার ঠিক লাগছে না ব্যাপারটা। আমারও কেমন সন্দেহজনক লাগছে। আচ্ছা, তুমি যে বলেছিলে ওই সাধু বাবার কথা, সে কোনোভাবে যুক্ত নয় তো? কারণ তুমি ওই ঘটনা বলার পর থেকেই যত সব অদ্ভুত কাণ্ড কারখানা হচ্ছে। বলছো, কিন্তু জানবো কি করে বলো তো? একটাই উপায় আছে আমাদের কাছে, মাধুরীকে চোখে চোখে রাখা। ওর বাবা ওকে সন্দেহ করবে না, কিন্তু আমরা যখন সন্দেহ করছি তখন আমরা তো লক্ষ্য রাখতে পারি। আর হঠাৎ মেয়েটার এইভাবে শহর থেকে সবকিছু ছেড়ে এই গ্রামে চলে আসা কেমন যেন একটা রহস্যজনক। আর তার সাথে ওই সাধু বাবার উধাও। তুমি হয়তো একটা কথা শোনোনি যে গ্রামে কয়েকজন মানুষ বেপাত্তা। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। সাধু বাবা আমাকে বলেছিল যে আমাদের গ্রামের মানুষজন ভীতু, সাবধানে থাকতে। কেমন যেন একটা গরমিল লাগছে। দেখো, যদি কিছু ঘটে তাহলে দিনের বেলা ঘটবে না, যা ঘটার ঘটবে রাতে। তাই আমাদের রাতেই লক্ষ্য রাখতে হবে মাধুরীর বাড়ির দিকে। ঠিক আছে, আজকে ঘুমিয়ে পড়ো, কালকে রাত থেকে আমাদের কাজ শুরু হবে। ওই দেখো, আমরা ঠিক ধরেছিলাম। রাতের বেলা মেয়েটা কেমন বেরিয়ে যাচ্ছে দেখো। শুধু দেখলেই হবে না, চলো চুপচাপ পিছু করি আমরা।
আরে ওই তো সাধুটা, কি করছে দেখো তো ভালো করে। আরে বাবা, সত্যি তো ওরা পরস্পরের সাথে যুক্ত। বাবাজি, এবার যেন টাকাগুলো সব পাই, দেখে রেখো। বম বম। সাধুর বেশে আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়ালেও আসলে যে আমি কত বড় ডাকাত সেটা তুমি জানো একমাত্র। তাই আমার উপরে ভরসা হারিও না, ঠিক আছে? তুমি যে দিনের বেলাতে লোকেদের ঘরে ভিক্ষা চাইতে যাওয়ার নাম করে শিকার দেখে আসো, সেটা ভালো করেই জানি আমি। আর তোমার ভরসাতেই কিন্তু আমি পড়াশোনা ছেড়ে এই গ্রামে এসেছি, লোকেদের মেরে তাদের চোখ কিডনি পাচার করে পয়সা কামাতে। তবে সময়ের পয়সা যেন সময় পাই আমি। আরে পেয়ে যাবে পেয়ে যাবে, আজকে লাশগুলো যাক, কালকে রাতেই তুমি সব টাকা পেয়ে যাবে। তবে হ্যাঁ, গ্রাম থেকে লোক উধাও হয়ে যাচ্ছে, সে নিয়ে যদি কোনো ঝামেলা হয় তাহলে তোমাকে দেখতে হবে কিন্তু। হ্যাঁ, সে তুমি চিন্তা করো না, আমার বাবার ক্ষমতা দিয়ে আমি সব কিছু চাপা দিয়ে দেব। ক্ষমতা দিয়ে চাপা দেওয়াচ্ছি শয়তান? এত বড় একটা শয়তানির জাল গ্রামে খুলে বসে আছিস তোরা। ওগো, কি হবে? আমার তো শুনেই ভয় করছে। এখন চলো চলো, যা ব্যবস্থা করবার কালকে আমি করব। এখন চলো, না হলে বিপদ হয়ে যাবে। কে কে ওখানে? আরে ধুর, ওই জন্যই বলে চোরের মন বোচকার দিকে। এই শীতের রাতে কে আসবে? কুকুর বিড়াল হবে হয়তো। চলো, আমরা তাড়াতাড়ি আমাদের নিজেদের কাজ মিটিয়ে নেই। আরে কি করছিস রে রবীন্দ্র? এই ভর দুপুর বেলা এরকম আমার ঘরের ভেতরে এসে দরজা বন্ধ করছিস কেন? ভেতর কি হচ্ছে কি? বাবু বাবু, বড় বিপদ ঘটেছে গ্রামে। এ কথা যদি আপনি ছাড়া আর কাকপক্ষীতেও টের পায়, গন্ডগোল হয়ে যাবে। কি হয়েছে? কি বলতে চাইছিস তুই? খুলে বল আমাকে। দেখুন, আমাদের ভরসার জায়গা শুধু আপনি। এ গ্রামে আপনি আছেন বলে আমরা সাধারণ মানুষেরা মনে করি যে মাথার উপরে বটগাছ আছে। তবে আজকে বড় পরীক্ষার দিন আপনার। তার মানে? আপনি তো ভালো করেই জানেন যে গ্রাম থেকে মানুষজন উধাও হচ্ছে হঠাৎ করে। হ্যাঁ, আমার কাছে খবর এসেছে এবং আমি চিন্তায় আছি সেজন্য। কে বা কারা করছে আপনি জানেন? আমি তো জানি না, তুই কি জানিস? জানাতে পারি, তবে আপনি কথা দিন যে আপনি ব্যবস্থা নেবেন। এতে আবার কথা দেওয়ার কি আছে? কেউ যদি এর পেছনে যুক্ত থাকে তাহলে তার উচিত শাস্তি হবে। কিন্তু কে যুক্ত আছে রবীন্দ্র? শহর থেকে হঠাৎ করে ফিরে আসা আপনার একমাত্র মেয়ে মাধুরী। কি বলছিস কি? তুই কি পাগল হয়ে গেছিস? সে কেন করবে? আর কি ভাবি বা সে একা মেয়ে মানুষ হয়ে করবে সব? বাবু, আমার কথা বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। আমার প্রথম সন্দেহ হয়েছিল যখন একটা সন্দেহজনক সাধু বাবা এসেছিল আমার ফুচকার দোকানে। তারপর আপনার মেয়ের ব্যবহারে কিরকম যেন একটা গন্ডগোল দেখতে পাচ্ছি। তা আমি বউকে নিয়ে কালকে রাতে সবকিছু দেখেছি। কি দেখেছিস তোরা? বাঘেদের জঙ্গলে ওই সাধু বাবা আর আপনার মেয়ে দুজনে মিলে হারিয়ে যাওয়া মানুষের মৃতদেহ শহরে চালান করছে, তার থেকে অঙ্গ প্রত্যঙ্গ চোখ বিক্রি করে পয়সা রোজগার করবার জন্য। এবারে বুঝতে পারছি কেন আমাকে বলছিল গ্রামে এসেছে টাকা রোজগার করতে। ঠিক আছে, তুই এখন চুপচাপ থাক, আমি পুরো বিষয়টা তদন্ত করে দেখছি। যদি সেরকম কিছু সত্যি হয় তাহলে উচিত ব্যবস্থা আমি করব। তুই এখন যা। অনামিকা, বাড়িতে আছিস? কে? মেশো? এতদিন পর কি ব্যাপার? এসো এসো। বড় জরুরি দরকারে এলাম তোর কাছে। কি ব্যাপার বলো তো? তোমাকে এরকম রোগ দেখাচ্ছে কেন? তার আগে তুমি ভিতরে এসো। হ্যাঁ, এসব কথা বাইরে দাঁড়িয়ে বলা চলে না। চল চল, ভেতরে গিয়েই বলি। এবার বলো তো কি হয়েছে? তুই তো গোয়েন্দাগিরি নিয়ে পড়াশোনা করেছিলিস, তুই এখন একমাত্র ভরসা আমার কাছে। কিছু হয়েছে নাকি? তুই কি জানতিস যে মাধুরী শহরে গিয়েছিল পড়াশোনা করতে, কিন্তু হঠাৎ করে সে গ্রামে ফিরে এসেছে আর তার ব্যবহারের মধ্যেও বিশেষ পরিবর্তন এসেছে। এই বয়সের মেয়ের তো পরিবর্তন আসতেই পারে। ব্যাপার সেরকম নয়। সে ছাড়াও গ্রামে একটা উটকো সাধু এসেছে, আর তাছাড়া গ্রাম থেকে মানুষজন উধাও হয়ে যাচ্ছে হঠাৎ করে। আর আমার কাছে নানান রকম নালিশ আসছে। পুরো ব্যাপারটার একটা তদন্ত করতে হবে তোকে। তুমি যা বলছো তা ভয়ঙ্কর। সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তবে হ্যাঁ, যা জানবি সব আমাকে আগে বলবি, তারপর যা করবার দুজন মিলে সিদ্ধান্ত নেব। ঠিক আছে মেশো, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমার হাত থেকে এখনো পর্যন্ত কোনো শয়তান বেঁচে যায়নি।
আর তাছাড়া আমি একটা অঙ্গ পাচারকারী দলের অনেক দিন ধরেই পিছু করছি। এবারে মনে হচ্ছে হাতে পাবো পুরো দলটাকে। তুমি একটু বসো, আমি তোমার জন্য জলখাবার আনছি। আরে বাবাজি, তোমার মতো সাধু বাবাকে আমি কতদিন ধরে খুঁজছি, একটু পায়ের ধুলো দাও না বাবা। বম বম, তোমাদের মতো অভাগাদের কল্যাণ করতেই তো আমি এসেছি এ গ্রামে। তা বাবা, তুমি কোথা থেকে এসেছো? তুমি তো এই গ্রামের নও মনে হচ্ছে। আরে ওপরওয়ালা যখন যেখানে পাঠান তখন সেখানে যেতে হয় আমাকে। এখন এই গ্রামেই পাঠিয়েছে। বুঝলে তো বাবা, আমারও কাজটা সেই রকমই। যখন যেখানে কাজ থাকে তখন সেখানেই যেতে হয়। তা কি করো তুমি? তুমি সাধু মানুষ, তুমি আর জেনে কি করবে? নানা রকম জিনিস বেচা কেনা করি। একটা ভালো খরিদ্দার খুঁজছিলাম। তাহলে আমার থেকে ভালো খরিদ্দার আর কোথাও পাবে না। আমি বেচতেও জানি আবার কিনতেও জানি। না, আমি তো মানুষ বেচা কেনার কথা বলছিলাম। তুমিও তো তাহলে আমার দলেরই লোক। তুমি আমাকে চিনতে পারোনি সাধু বাবা, কিন্তু আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। যাই হোক, এখন কাজের কথা বলো। আমার কাছে কিছু ভালো জিনিস আছে, কবে কোথায় নিয়ে আসবো? আজকে রাতেই নিয়ে আসো। আরে ধুর, সেই সব জিনিস কি আর এত সহজে হাতের কাছে রেখে দেওয়া যায়? আজ হবে না, তার থেকে ভালো কাল রাতে। বেশ, তাই হবে। আর এখন চিন্তার কিছু নেই, কারণ শীতের রাতে কেউ বাইরে থাকে না এ গ্রামে। গ্রামের কোথায় আসতে হবে? গ্রামের সীমানায় একটা ফুলকপির ক্ষেত আছে। তুমি তোমার মালপত্র নিয়ে ওখানেই আসবে। ঠিক আছে বাবা, চলি। ভালো থেকো। তাহলে ওখানেই দেখা হবে। তুমি কিন্তু তোমার দলবলের সবাইকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সার গন্ধ যখন আছে আমি সবাইকে নিয়ে আসবো। কোথায় যাচ্ছিস তুই এত রাতে? ইয়ে বাবা, তুমি এখনো ঘুমাওনি? আমি ঘুমিয়েছি কি ঘুমাইনি সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে তুই এত রাতে কোথায় যাচ্ছিস বাড়ির দরজা খুলে? তুমি সব সময় আমাকে সন্দেহ করো বাবা। দেখো, আমি শহরের মানুষ। সেখানে সারা দিন রাত মানুষ জেগে থাকে, রাস্তায় বেরোতে পারে। আর আমার সেই অভ্যাস এখনো যায়নি। এটা তোর শহর নয়, এটা গ্রাম। তাতে কি হয়েছে? আমি একটু বাইরে বেরোতে পারবো না? না, পারবি না। শহরের নিয়ম শহরে গিয়ে ফলা। তোর রাতে ঘোরার ইচ্ছে হলে শহরে ফিরে যা, পড়াশোনা শুরু কর। এখানে থেকে এসব চলবে না। বুঝতে পেরেছি, তোমাকে টাকা রোজগার করে দেইনি বলে তোমার এত গায়ে জ্বালা ধরেছে, তাই তো? আমি তোমার মুখে টাকা ছুঁড়ে মারবো, তখন আমি কোথায় যাচ্ছি কি করছি জিজ্ঞেস করতে আসবে না। চুপচাপ ঘরে চলে যা, আর একটাও কথা বললে তোর পা আমি ভেঙে দেব। ঠিক আছে, আমিও দেখব তুমি আমাকে কতদিন আটকে রাখো। কি হয়েছে রবিন? আর তোমরা এমন ভিড় করে এসেছো কেন এখানে? কি হয়েছে? এরা উত্তর চাইছে, যেমন আমি উত্তর চাইছি আপনার থেকে। কিসের উত্তর? গ্রাম থেকে একের পর এক মানুষ উধাও হয়ে যাচ্ছে। দুদিন হলো আমি আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। এর কে জবাব দেবে? দেখো, তোমরাও যেমন সাধারণ মানুষ, আমিও তেমন সাধারণ মানুষ। আমি কি করতে পারি বলো? এতদিন আপনার ভরসাতে থেকেছি আমরা, আর এখন আপনি একথা বলছেন? তোমাদের জন্য যদি কিছু করতে পারতাম আমি অবশ্যই করতাম। আমাকে একটু সময় দাও, আমি দেখছি। সব কথা আমার বাবাকে এসে বলো কেন তোমরা? আমার বাবা কি তোমাদের থেকে ট্যাক্স নেয়? যাও, সরকারের কাছে গিয়ে বলো। দিদিমণি, তুমি এমন কথা বলছো? আগে তুমি কত ভালো ছিলে আমাদের কথা ভাবতে, শহর থেকে এসে তুমি একদম বদলে গেছো। চুপ কর। চুপ করবো না। যদি এক্ষুনি তোমরা না যাও তাহলে আমি পুলিশ ডাকবো। যাও আগে। অনামিকা, কিছু জানতে পেরেছিস? আমি তো আর এইদিকে সামলাতে পারছি না। ধরে নাও ফাঁদ পেতেছি। এবার শুধু নিজেদের কাজগুলো ঠিক করে করে যেতে হবে। কি করতে হবে আমাদের? মেশো, তুমি আজ রাতে আর তোমার মেয়েকে বাধা দিও না। ঘুমের ভান করে তুমি সন্ধ্যাবেলায় ঘরে চলে আসবে। তারপর পিছনের দরজা দিয়ে বেরিয়ে ফুলকপির ক্ষেতের পাশে লুকিয়ে থাকবে। আমরাও কি তাহলে সেখানেই থাকবো? তোমরা সবাই লোকজন নিয়ে সেখানে লুকিয়ে থাকবে, আর আমি যাব সামনে। যা হওয়ার আজ রাতেই হবে। তবে হ্যাঁ,
আমি না বলার আগে কেউ কিচ্ছু করবে না, তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকবে। এখানে আমার বেশিক্ষণ থাকা উচিত নয়, আমি চলে যাচ্ছি। তাহলে ওই কথাই রইল। কালকে তুমি এলে না কেন? বাবা আসতে দেয়নি তাই। আজ ভাগ্যিস তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। মাল এনেছি, টাকা কই? কে তুমি? গলার আওয়াজটা যেন। এবার চিনতে পারছিস আমাকে মাধুরী? এ কি অনামিকা দিদি? আরে শয়তান, তুই এটা কি করেছিস? কে কোথায় আছো? বেরিয়ে এসো, ধরো শয়তানগুলোকে। তুই আমাকে চিনিস না শশী, আমি তোকে চিনি। সাধু বেশে কত বড় শয়তান তুই, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। শেষ পর্যন্ত তোকে এত পড়াশোনা শিখিয়ে মাধুরী তুই এই লাইনে গেলি? মানুষ খুন করে তার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বেচে দিচ্ছিস? তুই এতটা নিচে কিভাবে গেলি? বিশ্বাস করো বাবা, আমি সব সত্যি বলছি। আসলে শহরে গিয়ে উচ্চ জীবনযাত্রার সাথে নিজেকে মানিয়ে নিতে গিয়ে অনেক টাকা ধার করে ফেলেছিলাম চারিদিকে। তোমার থেকে ভয়ে চাইতে পারিনি। ধীরে ধীরে টাকার লোভে তাই এই শয়তানের পাল্লায় পড়ে যাই। তারপর টাকার ভূত চেপে ধরে আমাকে। আমি যা করেছি এর কথাই। কিন্তু তা হলেও তোমার দোষ মাধুরী। হায় হায় হায়, তার মানে আমার ছেলেটাকেও তোমরা এভাবে শেষ করে ফেলেছো শুধুমাত্র কয়েকটা টাকার লোভে। তোমাকে আমরা কত ভালোবাসতাম, আর যারা তোমাকে ভালোবাসতো তাদের খুন করে এইভাবে তুমি ভালোবাসার মূল্য দিলে। অনামিকা, দূর করে দে ওদের। আমি আর চোখের সামনে ওদের দেখতে চাই না। দুজনকে দড়ি দিয়ে বেঁধে থানায় নিয়ে চলো সবাই, যা বিচার হওয়ার সেখানেই হবে।